কয়েক মাস আগে এই বাংলার একজন বিজেপি নেতা বলেছিলেন যে ছাগল দিয়ে কি আর হাল চাষ হয়, মানে ছাগল দিয়ে কি আর লাঙল চাষ করা যায়। আজকে সে কথাটা প্রমাণ হলো যে তিনি সত্যি কথা বলেছিলেন, কারণ তার উদ্দেশ্য ছিল এ রাজ্যে তথাকথিত দুই নেতা যারা নেতৃত্ব দেয় এই বাংলা বিজেপিকে, তাদের উদ্দেশ্যেই তিনি এই কথাগুলো বলেছিলেন। তা আজ আবার সেটা প্রমাণিত হলো না, ছাগল দিয়ে লাঙল চাষ করা যায় না। তাই রাম ছাগলের আমদানি করা হয়েছে বা রাম ছাগলকে নিয়ে আসা হয়েছে বাংলার 2026-এর যে নির্বাচন অনুষ্ঠিত হবে, বিধানসভা নির্বাচন এই বাংলার বুকে, সেটা বিজেপির তরফ থেকে সেই রাম ছাগলকে পাঠানো হয়েছে, যিনি এই বাংলার বিজেপিকে নেতৃত্ব দেবেন বা ভোট কৌশল পরিকল্পনা সমস্ত কিছু উনি নির্ধারণ করবেন। তার কারণ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, দিল্লির নেতারা এই বাংলার তথাকথিত নেতাদের, যারা নিজেদেরকে হরিদাস পাল ভাবে, অনেক বড় নেতা ভাবে, কেউ নিজেকে বিরোধী দলনেতা ভেবে লাফালাফি করে মিডিয়ার সামনে, জনগণকে বারবার শোনায়, ঠিক আছে, এরকম ধরনের নেতাদের এই দিল্লির নেতারা রাঙামূলো হিসেবেই গ্রহণ করেছে আর কি, এরা রাঙামূলো হিসেবে ভাবে। আর এরা যে ছাগলের তৃতীয় বাচ্চা আর সেই হিসেবে যে লাফালাফি করে সেটা তারা বুঝে গেছে। কারণ ছাগলের তৃতীয় বাচ্চা যেগুলো হয় আর কি, সেগুলো একটু লাফালাফি করতে হয়, তা নাহলে তাদের অস্তিত্ব থাকে না। তাদের অস্তিত্ব যে আছে সেটা মানে কেউ বুঝতে পারে না, সেই জন্যেই ছাগলের তৃতীয় বাচ্চারা একটু লাফালাফি করে। তাই শুভেন্দু সুকান্তরা একটু লাফালাফি বেশি করে, যাতে তারা মিডিয়ার হাইলাইটে থাকতে পারে, মানে মিডিয়ার সবসময় ফোকাসে যেন তারা থাকতে পারে। তা সেই চেষ্টাটাই তারা করে থাকে। তাই বিভিন্ন ধরনের উস্কানি, বিভিন্ন রকমের দাঙ্গার পরিবেশ, বিভিন্ন রকমের সামাজিক বিশৃঙ্খলা এরা সর্বদা চেষ্টায় করে থাকে যে কিভাবে এগুলো করা যায় বা সংগঠিত করা যায়। তা যাই হোক, প্রতিনিয়ত এরা করে যাচ্ছে, কিন্তু দিল্লি নেতাদের কাছে আদতে এদের কোনো মূল্য নেই, এরা মূল্যহীন। তা যাই হোক, রাম ছাগল এসছে, তাই এই ছাগলের সাথে রাম ছাগলের তফাৎটা একটু সাইজে বড়। তাই কে এসে? তিনি এসেছেন বিপ্লব দেব, ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। যেখানে ত্রিপুরাতে তার স্থান নেই আর কি, তিনি ত্রিপুরাতে তিনি ওই ছাগলের তৃতীয় বাচ্চার সমতুল্য আর কি, আজকে এখানে পাঠানো হয়েছে। তা তিনি কর্মা নেতা, তিনি প্রথমেই আসলেন এবং কিছু করে দেখানোর তাগিদ উনি মনে করলেন যে নিজেকে তো প্রমাণ করতে হবে, চলো কিছু করে দেখাই। তা করার একটা সুযোগও এসে গেল। দিন কয়েক আগে আমাদের উত্তরবঙ্গে একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হয়েছে। সেই দুর্যোগে বহু মানুষ আশ্রয়হীন হয়ে গেছে, অন্নহীন হয়ে গেছে, ঠিক আছে, তাদের খাদ্য বাসস্থান সমস্ত কিছু নিয়ে একটা সংশয় সৃষ্টি হয়েছে। তা আমাদের মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি, সবাই যারা নেতৃত্ব আছে সবাই ঝাঁপিয়ে পড়েছে এই প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার জন্য। তা আমাদের কর্মীরা যথাসাধ্য চেষ্টা করছে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে একটা সুস্থ পরিবেশে ফিরিয়ে যাতে আনা যায় যত তাড়াতাড়ি সম্ভব, সেই জন্য তারা অবিরাম কাজ করে চলেছেন। প্রশাসন তার দায়িত্ব পালন করছে, প্রশাসনিকভাবে মানুষের পাশে থাকার, কাছে থাকার, এবং বিভিন্ন ডাক্তারি টিম বা বিভিন্ন মেডিকেল টিমগুলো গেছে যে মানুষ যেন অসুস্থ হয়ে না পড়ে, আর অসুস্থ হলে তাদের তাৎক্ষণিক যে চিকিৎসা বা যে শুশ্রূষা সেগুলো যাতে তাড়াতাড়ি করে করা সম্ভব হয়, সেইগুলো তারা সতর্ক দৃষ্টি দিয়ে কাজ করে চলেছে অবিরামভাবে। তা যাই হোক, সুযোগটা কি আসলো? এই উত্তরবঙ্গের যে এই বিপর্যয়, এই বিপর্যয় দুজন নেতা গেছিলেন। একজন হচ্ছে শঙ্কর ঘোষ, শিলিগুড়ির বিধায়ক, আরেকজন গেছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। দুজনে কি করতে গেছিলেন? আমি ব্যক্তিগতভাবে বলছি যে তারা প্রাতঃভ্রমণ করতে গেছিলেন। এই যে জলোচ্ছ্বাস হয়েছে, এই যে জলে ভরে গেছে চারিদিকে, মানুষ গৃহহীন হয়ে গেছে, মানুষ অন্নহীন হয়ে গেছে, মানুষ আশ্রয় খুঁজছে, আর চারিদিকে জলে পরিপূর্ণ হয়ে গেছে, ব্রিজ ভেঙে গেছে, গাছ ভেঙে গেছে। তাহলে তারা গেছিলেন প্রাতঃভ্রমণ করতে, সেলফি তুলতে, এবং এই যে দৃশ্যগুলো, এই যে মর্মান্তিক দৃশ্য, মানুষ অসহায় অবস্থায় মানুষ দিন যাপন করছে, এই যে মর্মান্তিক দৃশ্য, সেই দৃশ্যটাকে তারা নৈসর্গিক দৃশ্য হিসেবে মনে করেছিলেন। তাই এই নৈসর্গিক দৃশ্য উপভোগ করার জন্য এবং নিজেরা 10টা গাড়ির কনভয় নিয়ে সেলফি তুলতে গেছিলেন। আমি সেলফি তুলতে গেছিলেন এই কথাটা বলছি এই কারণে যে 10টা গাড়ি নিয়ে ওনারা এই বিধ্বস্ত মানুষের পাশে গেছিলেন, তারা কি ত্রাণ দিতে গেছিলেন?
কোনো মিডিয়া এখনো পর্যন্ত কি দেখাতে পেরেছে যে ওনাদের সাথে এক বোতল জল, এক প্যাকেট বিস্কুট, একটা মুড়ির প্যাকেট, একটা ত্রিপল বা একটা মেডিকেল টিম ছিল? এই অসহায় মানুষগুলোর সাহায্যে তারা গেছিলেন? দেখাতে পেরেছে কোনো মিডিয়া? পারবে না। এখন যদি এআই টেকনোলজির জন্য আমার এই কথা বলার পরে যদি কিছু তৈরি করা হয়, সেটা আলাদা ব্যাপার। তার কারণ বিজেপির পক্ষে সব কিছুই সম্ভব। বিজেপির ওই আরটি সেল না কি একটা আছে, আইটি সেল তো না, আরটি সেল কি একটা আছে, তার আবার সেই কে আবার অমিত মালব্য না কে একটা আছে, হরিদাস পাল, সে তো অনেক কিছুই আবার করতে পারে। ঠিক আছে, আর বিজেপি তো ছলা কলাতে এক্সপার্ট, যত রকম ছলা কলা জুমলা এগুলোতে এক্সপার্ট। তা যাই হোক, তা ওনরা গেছিলেন। আর সাধারণ বিধ্বস্ত মানুষ, তারা বিপর্যস্ত মানুষ, অসহায় মানুষ, তাদের তো ক্রোধ একটা আছে। তার কারণ স্থানীয় কোনো এমএলএ এমপি সেখানে হাজির নেই, তাদের কোনো দায়িত্ব তারা পালন করছে না এই সমস্ত অসহায় মানুষদের জন্য। আর এসছে দূর থেকে দুজন মানুষ, যারা ওই কেন্দ্রের কোনো বিধায়ক নয়, ওই কেন্দ্রের কোনো এমপি বা সাংসদ নয়, তারা এসছেন কোনো রকম কোনো সহযোগিতার জন্য না, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে, পাবলিসিটি করতে নিজেদেরকে, যে তারা লোকের পাশে এসছেন, লোকের সহযোগিতায় এসছেন। তা মানুষের ক্ষোভ স্বাভাবিক, অতএব কেলিয়ে দিয়েছেন। হ্যাঁ, সাদা বাংলা ভাষায় বললাম, আমার তো বাংলা ভাষার লোক, আমার বাংলা ভাষা বাংলা, কেলিয়ে দিয়েছেন। শুদ্ধ ভাষায় বললাম, এটা বাঙালির ভাষা, বাংলা ভাষা, যে ভাষাটা উচ্চারণ করতে গেলে এখন বিজেপির গায়ে জ্বলছে, আমি সেই ভাষাতেই কথা বলছি। তা এই সমস্ত মানুষদের ক্ষোভ ছিল, রাগ ছিল, যে দীর্ঘ 5 বছর ধরে এখানকার নির্বাচিত সাংসদ যাদেরকে তারা ভোট দিয়েছেন, কারণ বিজেপিকে তো উজাড় করে ভোট দিয়েছে উত্তরবঙ্গের মানুষ, ওখানে তো তৃণমূলের ছায়া নেই। তাহলে এখানকার যে এমপি তিনি তাদের সহযোগিতা করছেন না, এখানে যে বিধায়ক তিনি সহযোগিতা করছেন না, তাদের দেখা নেই, তাহলে খুব থাকা স্বাভাবিক। অর্থাৎ কেলিয়ে দিয়েছেন, ঝাঁটা জুতো দিয়ে কেলিয়ে দিয়েছেন এই শঙ্কর ঘোষ আর এই খগেন মুর্মুকে। আমি জানি না কি করে খগেন মুর্মু রক্তাক্ত হয়েছে, কারণ গাড়িতে যখন তাকে ওঠানো হয়েছিল তার মুখে চোখে কোনো জায়গায় কোনো রক্তের লেশ ছিল না। গাড়িতে ওঠার পরেই যে ছবিটা আমরা দেখতে পাই সেখানে তিনি রক্তাক্ত। জানি না এটা সেম সাইড গেম কিনা, হয়তো জুতো ঝাঁটা খাওয়ার পরে হয়তো সেম সাইড গেম খেলার জন্য, একটা পাবলিসিটির জন্য হয়তো গাড়ির মধ্যে থেকে হতে পারে, মেবি হতে পারে, যে বলির পাঠা করা হয়েছে খগেন মুর্মুকে, হয়তো পাবলিসিটি করার জন্য একটু রক্তাক্ত করার দরকার ছিল, ঘুষি টুসিগুলো জোরে লেগে গেছে, হতে পারে এটা। এর জন্য তদন্ত দরকার যে কী করে হলো, কারণ কোনো ফুটেজ নেই। এত সাংবাদিক, এত চিত্রগ্রাহক ওখানে ছিল, এত ভিডিও ক্যামেরাম্যান ওখানে ছিল, কেউ তো দেখাতে পারিনি যে এই ইটটা লাগলো, এই পার্টিকেলটা লাগলো, তার জন্য খগেন মুর্মু রক্তাক্ত হলেন। জুতো ঝাঁটা এগুলো দিয়ে মেরেছে, জুতো ঝাঁটা এগুলো তো মারে। কাকে জুতো ঝাঁটা মারে? লোকে অলক্ষীকে মারে। ঠিক আছে, তাহলে আজকে গণদেবতা, আজকে যারা জনগণ, সেই জনগণ যাদেরকে ভোটে নির্বাচিত করেছে, তারা যদি সেই জনগণের হয়ে কাজ না করে, তারা তো অলক্ষী, লক্ষ্মী ছাড়া, তাদের তো ঝাঁটা জুতো মারবেই, এর মধ্যে তো কোনো অপরাধ দেখি না। আজকে যদি সুপ্রিম কোর্টের বিচারপতিকে যদি একজন উকিল জুতো ছুঁড়ে মেরে বলে যে আমি সনাতন ধর্মের অবমাননা করতে দেব না, আর 3 ঘন্টার মধ্যে সে যদি বেল পেয়ে যায়, ছাড়া পেয়ে যায়, তাহলে এখানকার যারা মেরেছে ক্ষোভে, যারা ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধিকে মেরেছে, তাদের পাশে না থাকার জন্য, তাদের সুখে না দুঃখে না থাকার জন্য, তাদের সহযোগিতা না করার জন্য, তাদের তো কোনো অপরাধ নেই। তা যাই হোক, দুঃখজনক ঘটনা, জনপ্রতিনিধি জুতো খেয়েছে, ঝাঁটা খেয়েছে, রক্তাক্ত হয়েছে, আমি সে প্রসঙ্গে আর যাব না। আমি শুধু বলতে চাই যে এই ঘটনাটা ঘটার পরে বিপ্লব দেব এই রাজ্যের বিজেপির পর্যবেক্ষক একটা নিজের কাজ বা নিজের কাজ দেখানোর জন্য একটা সূত্র পেয়ে গেলেন, নিজে যে করিতকর্মা সেটা প্রমাণ করার একটা জায়গা খুঁজে পেলেন। তাহলে চলো কিছু করে দেখায়। কি করলেন? ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিসটা, সেই পার্টি অফিসটা উনি ভাঙালেন। পুলিশ দাঁড়িয়ে থেকে বিজেপির পতাকাধারীরা, বিজেপির গুন্ডারা, বিজেপির ক্যাডাররা তৃণমূল পার্টি অফিসটাকে ফেস্টুন ছিঁড়ে, টপ ভেঙে, সাইনবোর্ড ভেঙে সেটাকে লণ্ডভণ্ড করে দিলেন।
দেখালেন আমি কতখানি কাজ করতে পারি, আমি কি কি পারি, তার একটা নমুনা দেখালেন। যাই হোক, উনি নমুনা দেখিয়েছেন, ভালো কথা। তা উত্তরবঙ্গের ঘটনাটা ঘটার পরে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে একটা উপদেশ দিয়েছিলেন, উপদেশ যে তৃণমূল কংগ্রেস দলের সহনশীলতা শেখা উচিত। তা আমরা তৃণমূল কর্মী যারা বাংলায় আছি তারা, উনি হয়তো জানেন না আর কি, যে আমরা যথেষ্ট সহনশীলতা, আমরা আমাদের যে আদর্শ, রাজনৈতিক আদর্শ, সেই আদর্শবোধ থেকে এই যথেষ্ট পরিমাণ সহনশীলতা, এটা আমাদের অস্থি মজ্জায় নিহিত আছে এবং আমাদের মধ্যে সৌজন্যবোধটা আছে। আমরা বাংলার মানুষ, আমাদের প্রত্যেকের মধ্যে সেই সৌজন্যবোধ, শালীনতা এবং সহনশীলতাটা আমরা ধরে রেখেছি। বিশেষ করে আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, যারা মমতা ব্যানার্জির আদর্শ এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা যেভাবে আমরা আমাদের দলটাকে আমরা ভালোবেসে চলেছি, বা যেভাবে আমাদের দলটাকে আমরা চালিত করার চেষ্টা করছি, তাতে আমাদের মধ্যে এগুলোর কোনো অভাব নেই। তা যাই হোক, অভাব নেই তার একটা প্রমাণ দিয়ে দিচ্ছি। বিপ্লবদেব যেমন প্রমাণ দিয়েছে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তার কারণ তিনি এটা দেখাতে চেয়েছেন সেদিন যারা মারধর করেছিল সব তৃণমূল কর্মীরা, কিন্তু কোনো মিডিয়া দেখাতে পারবে না ওখানে কোনো তৃণমূলের ঝান্ডা ছিল বা কোনো তৃণমূলের উচ্চারিত স্বর ছিল যে তৃণমূল কর্মীরা মেরেছে। আর উত্তরবঙ্গে তো তৃণমূল নেই। আজকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের কথায় বা অন্য রাজ্য নেতৃত্ব বিজেপির যারা আছে তাদের কথায় উত্তরবঙ্গে তো তৃণমূলের অস্তিত্ব নেই। তাহলে তৃণমূলের সাহস কোথা থেকে হলো যে ওই 10টা গাড়ির কনভয়, অতগুলো সিকিউরিটি গার্ড, তার মধ্যে দিয়ে তৃণমূল কর্মীরা মেরে দেবে বিধায়ক আর বিজেপির বিধায়ক আর ওই এমপিদের? তার মানে এটা জনরোষ ছিল। তা আজকে যদি তৃণমূলের কোনো নেতা যদি কোনো জায়গায় কোনো বিক্ষোভের মুখে পড়ে, তখন এই বিজেপি নেতারা, এই সিপিএমের নেতারা বলে এটা জনরোষ থেকে হয়েছে। আর যখন বিজেপি কোথাও চটির বাড়ি খায়, ঝাঁটা খায়, বিজেপির নেতারা যখন দৌড়ে পালায় মানুষের ক্ষোভের কারণে, তখন সেটাকে বলে ওটা তৃণমূল করেছে। তাই এটা দুর্বলতা ছাড়া আর কিছু নেই। দুর্বলতা ঢাকার তো একটা জায়গা দরকার, ঠিক আছে? তা বিজেপি ঢাকতে হবে। তার কারণ দুর্বলতা যাদের থাকবে, যারা মানুষের পাশে কোনো সময় থাকে না, মানুষের সুখে দুঃখে আপদে বিপদে রোদে ঝড়ে যাদেরকে মানুষ পাশে পায় না, সেই সমস্ত জনপ্রতিনিধি তো মার খাবেই। আর তাদের এই সমস্ত মার খাওয়ার দুর্বলতা ঢাকতে গেলে তৃণমূলকে দোষারোপ করতেই হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তা যাই হোক, বিপ্লবদেবকে এটা করেছে, আমরা স্বাগত জানাই বিপ্লবদেবকে। কারণ আমরা সৌজন্যতায় বিশ্বাসী, সহনশীলতায় বিশ্বাসী। তার কারণ সহনশীলতা আছে বলেই যেদিন এই ঘটনাটা ঘটলো, তাহলে এই বাংলার বুকে অলিতে গলিতে কোণে কাছারিতে যত বিজেপি পার্টি অফিস আছে তার সাইনবোর্ড তো দূরের কথা, সেই বিল্ডিংটা মাটিতে মিশিয়ে যেত যদি তৃণমূল কর্মীদের সহনশীলতা না থাকতো, ধৈর্য না থাকতো এবং রাজনৈতিক সৌজন্যবোধ না থাকতো। কারণ তৃণমূল কর্মীরা আর যা হোক গণতন্ত্রে বিশ্বাসী, আর গণতন্ত্রে বিশ্বাসী বলেই তারা মানুষের রায়কে শ্রদ্ধা করে। মানুষ যাকে ভরসা করবে, মানুষ যাকে আশীর্বাদ করবে, তারা ক্ষমতায় থাকবে। তৃণমূল কর্মী, তৃণমূল নেতা এবং তৃণমূলের সমর্থকদের এটাই হচ্ছে বাস্তবিক চিন্তাধারা। কারণ জোর করে ওই আপনাদের যেমন অনেকগুলো প্যাডেলদার আছে, ইডি আছে, সিবিআই আছে, বিজেপি দলের আর কি, এরাও ইডি কিনেছে, সিবিআই কিনেছে, নির্বাচন কমিশন কিনেছে, আরও কতগুলো কেনার জন্য বসে আছে, শুধু দেশটাকে বেচেছে আর সব কিনে নিয়েছে এগুলো, ঠিক আছে? তা যখন আমরা দেখি কোনো নির্বাচন আসে, তখন দেখি যে এই সিবিআই, ইডি, নির্বাচন কমিশন তাদের দাঁত নোখ সমস্ত কিছু বের করে দিয়ে ঝাঁপিয়ে পড়ে সমস্ত বিভিন্ন রাজ্যের যারা বিরোধী দল আছে বা বিজেপি ক্ষমতায় যে সরকারগুলো আছে তাদের বিরুদ্ধে এই দাঁত নোখ বের করে আক্রমণে নেমে পড়ে। তাই এগুলো দোষর, এগুলো জোটসঙ্গী বলবো আমি, এগুলোকে জোটসঙ্গী বলবো। এরা নির্বাচনে লড়ে না, ইডি, সিবিআই, নির্বাচন কমিশন এরা ভোটে লড়ে না বিজেপির হয়ে, কিন্তু এরা জোটসঙ্গী। এরা বিজেপি যাতে ক্ষমতায় আসে সেই কারণে এদের যতদূর কাজ করার দরকার ঠিক ততদূর এরা করে থাকে
বিজেপি বিরোধী দলগুলোর বিরুদ্ধে। তা যাই হোক, যা করে মেরেছিস কলসির কানা, তাই বলে কি আর প্রেম দেব না? তা বিপ্লব দেব, আপনাকে স্বাগত। আপনাকে আমরা সৌজন্যবোধ দেখাবো, আমরা আপনাকে সহনশীলতা দেখাবো। তার কারণ বাংলার বুকে বিজেপি পার্টি অফিস ভেঙে ধূলিসাৎ করতে গেলে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের দিনক্ষণ, মানে বার, শনিবার কি রবিবার বা সোমবার, এই দিন ক্ষণ টাইম 10টা 50 কি 11টা কি দুপুর 3টে ক্ষণ, আর তিথি নক্ষত্র মানে অমাবস্যা, পূর্ণিমা, চতুর্দশী এগুলো দেখতে হয় না। বাংলার বুকে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে, কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের সুখে দুঃখে, রোদে জলে, বন্যায় খরায়, ঝড়ে বৃষ্টিতে সমস্ত সময় মানুষের পাশে থাকেন। তাই সমগ্র বাংলার মানুষের আশীর্বাদ আছে তৃণমূল কংগ্রেসের প্রতি, মমতা ব্যানার্জির প্রতি তাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, অভিষেক ব্যানার্জির প্রতি তাদের কৃতজ্ঞতা আছে। তাই এই বাংলার বুকে তৃণমূল কংগ্রেসকে কোনো কিছু করতে গেলে বিজেপির এগেনস্টে, তার জন্য দিনক্ষণ সময় তারিখ দেখতে হবে না। শুভেন্দু অধিকারীকে বলছি, সুকান্ত মজুমদারকে বলছি, মিডিয়ার সামনে ভাট বকবেন তখনই যখনই মনে করবেন সিকিউরিটি ছাড়া আপনি কোথাও যেতে পারেন, কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা ছাড়া আপনি কোথাও যেতে পারেন, তখনই বলবেন। ফালতু উস্কানি দিয়ে বাংলার মানুষকে, বাংলার সমাজ ব্যবস্থাকে কলুষিত করবেন না, হিংসা ছড়াবেন না। বিপ্লবদেব মনে করেছিল, বিপ্লবদেব বললাম না, ত্রিপুরাতে অপ্রাপ্ত ব্রাত্য, এই বাংলায় তাকে নিয়ে এসছে, কারণ বাংলার নেতারা অপরিণত, যাদেরকে বিজেপি নেতা বলা হয় তারা অপরিণত, মূর্খ, রাজনীতির কিছু বোঝে না, ছাগলের তৃতীয় ছানা। তাই বিপ্লবদেবকে আনা হয়েছে। আর বললাম না, তফাৎটা এই, এরা ছাগল আর উনি রাম ছাগল। উনি ভেবেছিলেন ত্রিপুরার রিয়াকশানটা বাংলার তৃণমূল কর্মীরা করবে, দিকে দিকে তৃণমূল কর্মীরা বিজেপি পার্টি অফিসগুলোকে গুড়িয়ে দেবে, তাহলে ওনাদের 16 কলা পূর্ণ হতো। তার মানে 1 নম্বর থিওরি, যে বিজেপি ত্রাণ দিতে গেছিল উত্তরবঙ্গে, বিজেপি নেতাদের বা সাংসদ বিধায়কদের তৃণমূল মেরেছে, এটাই তো প্রচারিত। তার মানে এই রাজ্যে বিজেপি বা অন্যান্য দলের রাজনীতি করার পরিবেশ নেই, এটা প্রমাণ করতে চাইছিল। এটা বলে বা এটা পাবলিসিটি করে ওই আর বাংলার মতো লাতখোর মিডিয়ারা এটাই প্রচার করছে। আরও আছে অনেক মিডিয়া, লাতখোর মিডিয়া, তারা তো এটাই প্রচার করতে চাইছে যে বাংলার বুকে বিরোধীরা, তৃণমূলের যারা বিরোধী আছে সেই বিরোধীরা রাজনীতি করার মতো অবস্থায় নেই, তারা ক্যান্ডিডেট দিতে পারবে না, তাদের কর্মীদের মারা হয়, তাদের নেতাদের মারা হয়, তারা সবসময় থরহরি কম্প, বাড়ির থেকে বেরোতে পারছে না, এরকম একটা পরিবেশ বা পরিবেশের চিত্র তুলে আনার চেষ্টা চলছে বহুদিন ধরে। তাই এটা উত্তরবঙ্গ দিয়ে প্রমাণ করতে চাইছে বারবার করে। আর এই যে যদি এই যে পার্টি অফিস ভাঙার রিয়াকশান হিসেবে তৃণমূল কর্মীরা যদি এ বাংলার বুকে বিজেপির পার্টি অফিসগুলোকে ভেঙে দেয়, এবং সেটা তো ভেঙে দিতে পারেই, কিন্তু ভেঙে দেয়, তাহলে বিপ্লব দেবের মতো পর্যবেক্ষক, বিজেপির পর্যবেক্ষক বা ওই রামছাগলদের সেই সুলকলা বা সেই ফাতটা পাতাটা সার্থক হবে। তারা দেখাতে পারবে রাজনৈতিক পরিবেশ তো নেই, নেতারা মার খাচ্ছে, জুতো খাচ্ছে, তৃণমূল কর্মীরা এরা করছে, আর এখানে পার্টি অফিসগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে যাতে পার্টি অফিসগুলো না থাকে। তার মানে এখানকার গণতন্ত্রের কোনো পরিবেশ নেই, এই ছবিটা দেখানো সম্ভব হবে। এটাই ছিল বিপ্লব দেবের ছক। আর তাতে কি হবে, ওনাদের রাজ্যপাল পদ্মপাল, ওনাদের রাষ্ট্রপতি, ওনাদের কেন্দ্রীয় সরকার তাহলে কি করবে, এ রাজ্যে 356 ধারার মতো বা 355 ধারার মতো একটা ধারা লাগু করে দিয়ে এ রাজ্যে নির্বাচনে আসতে পারবে, মানে ফাঁকা মাঠে গোল দিতে পারবে। তা বিপ্লব দেব, আপনিও কাঁচা মাথার খেলোয়াড়, বললাম না এরা ছাগল আর আপনি রাম ছাগল, তফাৎটা শুধু ছোট আর বড়তে। আর আমরা তৃণমূল কর্মীরা পা দিয়েও খেলি, মাথা দিয়েও খেলি, খেলা দুভাবে যায়, পা দিয়েও খেলা যায়, মাথা দিয়েও খেলা যায়, ঠিক আছে? তা দুভাবেই আমরা খেলতে জানি। আমরা ওই দেবাংশু ভট্টাচার্য আমার নেতা, জুনিয়র নেতা, অনেক আগে বলেছিল না খেলা হবে, যে খেলা হবেতেই আপনারা শেষ। তা খেলা হবে, এখনও খেলা কিন্তু আমরা শুরু করিনি।
তা আমাদের সহনশীলতা আপনারা দেখুন, বিজেপির একটা পার্টি অফিসে বাংলায় আমরা ভাঙবো না। আর বিজেপিকে বিজেপির কোনো কর্মী বা নেতাকে আমরা কিন্তু মারতে যাইনি, কারণ মারামারি খুনোখুনির রাজনীতিটা আমাদের ধাতে নেই, আমরা এটা করি না। যে দলের প্রতি জনগণের আশীর্বাদ আছে সেই দলের মারামারি, গুতোগুতি, দাঙ্গাবাজি এগুলো করতে হয় না। আমরা এমনিই জিতবো। আপনারা 30টা সিট এই বাংলার 2026-এর নির্বাচনে 30টা সিট জেতার জন্য লড়ছেন, আমরা জানি। এটাই হচ্ছে আপনাদের ভিতরের খবর, যে 30টা সিট যদি কোনো রকমে পাই তাহলে হয়তো এই বাংলার বুকে বিজেপির পতাকাটা থাকবে। তাই 30টা সিট জেতার জন্য আপনারা লড়ছেন। এটা আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বের ভিতরের ব্যথা, ভিতরের কথা, ভিতরের চিন্তাধারা। আমি বাংলার সমস্ত মানুষকে জানিয়ে দিচ্ছি, 30টা সিট জেতার জন্য এই বাংলায় বিজেপির এই শুভেন্দুর মতো লোক, মির্জাফর, পাগলা শুভেন্দু, এই সুকান্তর মতো লোক, যারা ডক্টর, একটা নামের আগে ডক্টর একটা উপাধি দিয়ে দাঙ্গা বাঁধানোর কাজ করে, উস্কানির কাজ করে, যারা বলছে 2026-এর পরে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, ঠিক আছে? তাই এই সমস্ত নেতাগুলোকে আমি বলে দিই, আপনাদের ছক ভেস্তে গেছে। এই বাংলার কোনো তৃণমূল কর্মী আপনাদের পার্টি অফিস ভাঙবে না, আপনাদের কোনো কর্মীর গায়ে হাত দেবে না, আপনাদের কোনো নেতার গায়ে হাত দেবে না, আপনাদের কেউ রক্তাক্ত করবে না। যদি করে কেউ, সেটা এই বাংলার মানুষ করবে। তার কারণ তারা ক্ষোভে ফুঁসছে। এই বাংলায় আপনারা 77টা বিধানসভা আসন জিতেছিলেন। এই বাংলায় আপনারা প্রথমে জিতেছিলেন 18টা লোকসভা আসন, তারপরে গত 2024-এ 12টায় নেমে গেছে। কিন্তু 12 জন যে সাংসদ এবং 77টা এখন আর নেই। আপনার বিরোধী দলনেতা, যিনি সব জায়গায় নিজেকে জাহির করে বিরোধী দলনেতা, তিনি নিজেও বলতে পারবেন না হাত গুনে যে এখন তার কাছে কটা বিধায়ক আছে। তা যে কটা বিধায়ক আছে আর এই 12টা সাংসদ মিলে মানুষের কাছে, মানুষের পাশে, মানুষের সুখে, মানুষের দুঃখে, মানুষের আনন্দে, মানুষের বেদনায়, মানুষের ঝড়ে, মানুষের বৃষ্টিতে কখনোই পাশে থাকেন না। তাই মানুষের ক্ষোভ যদি উপচে ওঠে, তাতে যদি আপনারা রক্তাক্ত হন, আর তাতে আপনারা যদি তৃণমূলের ঘায়ে দোষটা পান, তাতে আমাদের কিছু করার নেই। বিধাতা উপরে বসে দেখছেন, তিনিই আপনাদের বিচার করবেন। এই বাংলার মানুষ আপনাদের বিচার করবেন। বাংলার মানুষ জানে আপনারা কি চাইছেন, কি করতে চাইছেন। আর বাংলার মানুষের পাশে থাকাটা আপনাদের কাজ না, বাংলার ক্ষমতা দখলটা আপনাদের কাজ, এই বাংলার সংস্কৃতিটা নষ্ট করাটা আপনাদের কাজ, এই বাংলা ভাষাটাকে লুট করাটা আপনাদের কাজ, এই বাংলার ভূমি থেকে বাঙালিদের উচ্ছেদ করাটা আপনার কাজ বা আপনাদের দলের কাজ। সেটা এই বাংলার মানুষ সবথেকে ভালো করে, বেশি করে জানে। আর আপনারা দিল্লির হয়ে এই বাংলার বুকে বাঙালিদের সাথে মির্জাফর বেইমানি করছেন, বাংলার মানুষের সাথে বেইমানি করছেন। বাংলার সৌজন্যতা, বাংলার সংস্কৃতি, বাংলার সহনশীলতা, বাংলার ঐতিহ্যকে আপনারা ধুলায় মিশাতে চাইছেন, সেটা বাংলার মানুষ হাড়ে হাড়ে বুঝতে চেষ্টা করছে বা বুঝে গেছে। অতএব আপনাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে গেছে, আমরা কিছু করব না। আপনারা বাতেলা দিয়ে যান, তবু একটা মনে রাখবেন, আপনারা যত বেশি উস্কানি দেবেন, যত বেশি হিংসা ছড়াবেন, বাংলার জনগণ কিন্তু তত বেশি আপনাদের লাথি, ঝাঁটা, জুতো ছুঁড়ে মারবে, তত বেশি কিন্তু আপনাদের উপরে তাদের ক্ষোভ বাড়বে। অতএব সচেতন হন, রাজনীতি করুন রাজনীতির মতো, ভদ্রভাবে, সভ্যভাবে, সৌজন্যবোধ বজায় রাখুন, শালীনতা বজায় রাখুন।